আসসালামু আলাইকুম। তা ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসটা হলো আমাদের মূলত ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের উপর। তো ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। আর এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে মূলত আমাদের যে কনসেপ্টগুলো নিয়ে আলোচনা হবে, এটা হলো বিজ্ঞানের এমন একটা শাখা যেখানে বস্তুর কাঠামো, যন্ত্রপাতির উপর বলের প্রভাব নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? তাহলে আমাদের যেমন ভবন হইতে পারে, সেতু হইতে পারে, এটা গাড়ি, বিমান, যন্ত্রপাতি ইত্যাদি। এই বস্তুগুলা, এই কাঠামোগুলা কি স্থির অবস্থা না এদের গতিশীল অবস্থা, এদের উপর বলের প্রভাব, এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয় আমাদের এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। তার মানে এটা আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টের একটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। তাহলে এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা মূলত যে কনসেপ্টটা দিয়ে শুরু হয়, এটা হলো আমাদের বল নিয়ে শুরু হয়, ফোর্স নিয়ে। তাহলে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা আমরা বলতে পারি বল জিনিসটা কি, কিন্তু যারা আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড না, তাদের জন্য বল জিনিসটা জানা খুবই অত্যন্ত জরুরি। তো প্রথমে আমরা বল সম্পর্কে নিয়ে জানা শুরু করি। তো বল হলো এমন একটা বাহ্যিক কারণ, সহজ কথা হলে কোনো বস্তুকে ক্রিয়া করা, ধাক্কা দেওয়া। যখন কোনো একটা বস্তুকে আমি ক্রিয়া করব বা ধাক্কা দেব, তখন বস্তুটার অবস্থার পরিবর্তন হওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, এটা একটা বাহ্যিক কারণ। বস্তুটা যদি গতিশীল থাকে, তার গতিটা পরিবর্তন হবে। হ্যাঁ, আর বস্তুটার উপর যদি আমি চারোদিক দিয়ে চাপ প্রয়োগ করি, চারোদিক দিয়ে বল প্রয়োগ করি, তখন আকৃতিটা পরিবর্তন হয়ে যাবে। তার মানে কোনো বস্তুর উপর যখন ক্রিয়া করা হবে, তাহলে স্থির বস্তুটা কি হবে? গতিশীল হবে। আর গতিশীল বস্তুটা আরও গতি বৃদ্ধি পাবে। তো এই যে ক্রিয়া করা, ধাক্কা দেওয়া, বাহ্যিক যে কারণ, এটাই হলো বল। ওকে, তাহলে এই বলের অবস্থান বলতে আমরা দুটা জিনিস বুঝবো। একটা হলো গতির পরিবর্তন। বল আমাদের কি করবে? একটা গতির পরিবর্তন করবে। আরেকটা হলো আকৃতির পরিবর্তন করবে। দুইটা জিনিস, একটা হলো কি গতির পরিবর্তন, আরেকটা হলো আকৃতির পরিবর্তন। কোনো বস্তুর উপর বল প্রয়োগ হলে, ক্রিয়া হলে, এই দুইটা জিনিস হবে, গতির পরিবর্তন, আকৃতির পরিবর্তন। অথবা কিছুই হতে পারে না। যেমন একটা অনেক ওজনের একটা বিশাল বড় পাথর তুমি ধাক্কা দিতেছো বারবার, পাথর কেটে নড়বে না। তার মানে এই যে তুমি যে ক্রিয়া করলাম, বাহ্যিক ক্রিয়া, এটা পাথরে কিছু আসে যায়নি। আবার একটা 1 কেজি ভরের একটা বস্তু আছে, তুমি এক বলে টানতেছ ভূমির সমান্তরালে, তখন বস্তুটা ছিল এ বিন্দুতে, চলে গেছে বি বিন্দুতে। বস্তুটা ছিল এ বিন্দুতে, চলে গেছে বি বিন্দুতে। বস্তুর ওজনটা খাড়া নিচের দিকে ক্রিয়া করতেছে। প্রত্যেকটা বস্তুর ওজন খাড়া নিচের দিকে ক্রিয়া করে, আর বস্তুটা বলটাকে সামনের দিকে ক্রিয়া করছে। এই যে অবস্থান পরিবর্তন হয়েছে, এটা কি গতির অবস্থান পরিবর্তন হয়েছে। আর একটা স্প্রিং আছে বা রাবার আছে, তুমি এই স্প্রিংটার উপর একটা ভরের একটা বস্তু ঝুলাই দিছ, তো স্প্রিংটা কি হবে? প্রসারিত হয়ে যাবে, তার আকৃতি পরিবর্তন হয়ে গেছে। তোমার হাতে একটা রাবারের গোল বল আছে, তুমি চাপ দিলা বলটার উপর, এভাবে বল প্রয়োগ করলা, চারোদিক দিয়ে ক্রিয়া করলা, বলটা কি হবে? তার আকৃতি পরিবর্তন করে ফেলবে, সংকুচিত হয়ে যাবে। তাহলে বল প্রয়োগে অবস্থান বলতে দুটো জিনিস বোঝাবে বস্তুর, একটা হবে গতির পরিবর্তন, আর একটা হবে কি আকৃতির পরিবর্তন। এবার আসো বলের বৈশিষ্ট্যটা কি। এই বলের বৈশিষ্ট্যটা বুঝতে হলে আমাদের তিনটা প্রধান বৈশিষ্ট্য আছে বলের। এখন আমার যে এখানে একটা এম্বরের একটা বস্তু ছিল এ বিন্দুতে যে একটা এম্বরের বস্তু ছিল, এটার উপর আমি কি করছি? বল প্রয়োগ করছি, ক্রিয়া করছি, এফ বল। এই বলটার পরিমাণ 5 নিউটন হইতে পারে, 10 নিউটন হইতে পারে। এখন এই যে বলটা প্রয়োগ করছে, কোন দিকে প্রয়োগ করছি, এই দিকটা সব বলে দিতে হইতেছে। কোন বিন্দুতে প্রয়োগ করছে, এটা সব স্পষ্ট করতে হইতেছে। তার মানে বলের বৈশিষ্ট্য তিনটা জিনিস আমরা মনে রাখতে পারি। বলের অবশ্যই মান আছে, বলের অবশ্যই দিক আছে, বলের প্রয়োগ বিন্দু আছে। এই যে এম্বর একটা বস্তু আছে, তুমি এটার উপরে ক্রিয়া করতেছ, এটার উপরে ক্রিয়া করলা, কোন দিকে ক্রিয়া করছো? ডান দিকে ক্রিয়া করছো। কত বলে? 5 নিউটন বলে। কোন বিন্দুতে? এই যে শীর্ষবিন্দু থেকে। তার মানে আমরা বলকে বুঝতে হলে কয়টা জিনিস লাগছে? প্রধানত তিনটা বৈশিষ্ট্য লাগছে। একটা হলো বলের মান, বলের দিক,
প্রয়োগ বিন্দু। ওকে, তারপর আমরা যেটা নিয়ে জানবো বলের পরিমাণগত সংজ্ঞা। এতক্ষণ যা পড়ছি বল জিনিসটা কি, হ্যাঁ, বলের ধারণাটা পাইছি। এটা কার সূত্র থেকে পাইছে? নিউটনের প্রথম সূত্র থেকে পাইছে। নিউটনের প্রথম সূত্রটা কি ছিল? বাহ্যিকভাবে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকবে। এখানে জড়তার ব্যাপারগুলো আসতেছে। এই যে নিউটনের প্রথম সূত্রটা, এটা বলের ধারণা দেয়। এখন বলের পরিমাণটা, কোনো একটা বস্তুর উপর কি পরিমাণ বল, এটা পরিমাণ করতে হবে আমাদেরকে। এই বলের পরিমাণগত সংজ্ঞাটা আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পাই। নিউটনের কয় নাম্বার সূত্র থেকে? দ্বিতীয় সূত্র থেকে। নিউটনের দ্বিতীয় সূত্রটা কী ছিল? কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক। কোনো বস্তুতে আমি এখানে একটা এমন একটা বস্তু আছে, এটার উপর আমি বল প্রয়োগ করলাম, এই বস্তুটা ছিল এ বিন্দুতে, এখন চলে গেছে বি বিন্দুতে। এই যে বস্তুটার অবস্থান পরিবর্তন হয়েছে, তো কোনো বস্তুর এই যে অবস্থান পরিবর্তন হয়েছে মানে কি? তার বেগ বৃদ্ধি পাইছে বা বেগ হ্রাস পাইছে। কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন হারটা এই বস্তুটার উপর যেই পরিমাণ বল প্রযুক্ত হয়েছে, এই প্রযুক্ত বলের সমানুপাতিক। এটাই নিউটনের দ্বিতীয় সূত্র। এই নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা বলের পরিমাণটা হিসাব করতে পারি। তাহলে এই নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা সাজিয়ে লিখি এফ প্রপোর্শনাল ডিডিটি অফ পি। পি মানে আমরা এখানে ভরবেগ, এম মানে মাস, আর বি মানে ভেলোসিটি, ভরবেগ। এখন এই যে সূত্রটা পাইলাম, এটাকে একটা সুন্দর একটা রূপ দিতে চাই। যদি আমরা একটা সুন্দর একটা রূপ দিতে চাই, তাহলে এই বস্তুর ভরটা স্থির হবে। বস্তুর ভরটা কি হবে? স্থির হবে। যদি বস্তুর ভরটা কনস্ট্যান্ট হয়, স্থির হয়, বস্তুর ভরটা যদি 50 কেজি হয়, এখানে একটা 50 কেজি বরের একটা বস্তু আছে, এটার উপর আমি ক্রিয়া করে এটা বিবিন্দুতে নিয়ে গেলাম, এই বস্তুটার ভর কি চেঞ্জ হবে? না, এই 50 কেজি ভরের বস্তুটা আবার বিবিন্দুতে গেলে তো 50 কেজি থাকবে, কিন্তু তার ব্যাগটা কি? ব্যাগ কি একই আছে? ভেলোসিটি কি একই আছে? না, তার প্রথম অবস্থায় মনে করো ব্যাগ ছিল 2 মিটার পার সেকেন্ড, তারপরে ব্যাগ হয়ে গেছে 5 মিটার পার সেকেন্ড, মানে ব্যাগ কি পাইছে? বৃদ্ধি পাইছে। তার মানে ব্যাগটা কনস্ট্যান্ট নয়, বস্তুর ভরটা কনস্ট্যান্ট। তখন আমাদের এই সূত্রটা দাঁড়াবে এফ সমান এম এ। সিম্পল সূত্রটা হবে কি? এফ সমান এম এ। বা আমরা যদি ক্লাসিক্যালভাবে সহজভাবে বুঝি, এফ সমানুপাতিক কী ছিল? এম ব্র্যাকেট পি মাইনাস ইউ বাই টি, মানে ভরবেগের পরিবর্তনের হার। এখন বি মাইনাস ইউ বাই টি মানে কি? উপরে কি বি মাইনাস ইউ মানে কি? বেগ বৃদ্ধি। এটা কি? বেগ বৃদ্ধি। তা বেগ বৃদ্ধির হারটাকে কি বলা হয়? ত্বরণ বলা হয়। তখন আমরা সূত্রটা লিখতে পারি এফ সমান সমান এম এ। তখন সূত্রটা আসে কি? এফ সমান সমান এম এ। তাহলে আমরা এখানে কি পাইতেছি? ভর, আর ভরের সাথে কি পাইতেছি? ত্বরণ। ভর আর কি পাইতেছি? ত্বরণ। এখন ভরের একক কি? কেজি। আর ত্বরণ একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এই যেহেতু বলটা আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পাইছি, এটার এককটা হয় নিউটন। তার মানে বলের একক হলো কি? নিউটন। আর এটার যদি মাত্রা নির্ণয় করতে বলে পরীক্ষায়, ভরের মাত্রা আমরা বড় হাতের এম দ্বারা প্রকাশ করি। আর ত্বরণের মাত্রা কি? ত্বরণ মানে কি? বেগ বৃদ্ধি বাই সময়। তো বেগ মানে কি? একক সময় সরণের পরিবর্তনের হারটাকে বেগ বলছি। একক সময়ে সরণের পরিবর্তনের হারটাকে কি বলছি? বেগ। তো বেগ ভেলোসিটি মানে কি? উপরে এস আর নিচে কি? টি, সময়। তার মানে সরণ বাই সময়, মানে এল টি ইনভার্স 1। সূত্রটা কি দাঁড়ালো ভাইয়া? এল টি ইনভার্স 1। আর নিচে টি, ত্বরণের জন্য কি? বেগ বৃদ্ধি হার। নিচে কি? টি, এটাকে মাত্রা টি তে প্রকাশ করলাম। তাহলে আলটিমেটলি মাত্রাটা কি আসলো? এম এল টি ইনভার্স 2। এখানে মাইনাসের 1, এটার পাওয়ার 1, ভাগের পাওয়ারগুলো বিয়োগ হয় মাইনাসের 2। ওকে, বুঝতে পারলাম? তাহলে আমরা এই যে এতক্ষণ যা শিখলাম, এটা হলো কি? বলের ধারণা ও বলের পরিমাণগত সংজ্ঞা। এখন আমরা মূল কনসেপ্টের দিকে যাইতেছি। এখন বলের প্রভাবগুলো কি কি হইতে পারে? বলের প্রভাবগুলো
কি কি হইতে পারে, আমরা বলের প্রভাব নিয়ে পড়াশোনা করব। ইফেক্ট অফ ফোর্স। এখন এখানে একটা চলমান ফুটবল আছে, একটা কি আছে, চলমান ফুটবল আছে। এই ফুটবলটা এফ বলে সামনের দিকে চলমান। এখন তুমি কি করলা, এই ফুটবলটাকে আবার তুমি ক্রিয়া করলা, তুমি অতিরিক্ত আরো ফোর্স ক্রিয়া করলা F1 পরিমাণ। তো চলমান ফুটবলকে যদি তুমি আবার লাথি মারো তাহলে এটা কি হবে, গতির পরিবর্তন হবে, গতিটা বৃদ্ধি পাবে। আর তুমি সাইকেল চালাইতেছো, ইমাজিন করো ভাইয়া, তুমি সাইকেল চালাইতেছো, হঠাৎ সাইকেল ব্রেক করলা, তো তোমার কি হয়েছে, গতিটা রেজিস্ট হয়েছে, গতি রোধ হয়েছে। এটা হলো বলের প্রভাব। তুমি আর তোমার বন্ধু দুইজন মিলে একটা দড়িকে দুই প্রান্ত থেকে দুজনে টানতেছ, তুমিও 5 নিউটন বলে টানতেছ, তোমার বন্ধুও 5 নিউটন বলে টানতেছে। দড়িটা কি তোমার দিকে সরে যাবে না তোমার বন্ধুর দিকে সরে যাবে? না, দড়িটা সাম্য অবস্থায় থাকবে, এখানে সাম্য অবস্থায় থাকবে, কারণ তোমরা দুইজনে বিপরীত দিক থেকে সমান বল ক্রিয়া করতেছ। এটা হলো বলের সাম্য অবস্থা। এই যে এই টেবিল বা এই ম্যাচটার উপর একটা M কেজি বা W ওজনের একটা বস্তু আছে, এই বস্তুটা একদম নিচেও চলে যাচ্ছে না, উপরের দিকে চলে যাচ্ছে না, তার মানে এই বস্তুটার প্রতিক্রিয়া বল যা, ওজন বল তা, তার মানে এই বস্তুটা এখানে কি আছে, সাম্যাবস্থা আছে। আমি যে খাতাটার উপর লিখতেছি, এই খাতাটা এই সারফেসের উপর, এই ম্যাচের উপর কি স্থির আছে, এটা উপরেও চলে যাচ্ছে না, নিচেও একদম চলে যাচ্ছে না। তার মানে প্রতিক্রিয়া বল, উপরের দিকে যে পরিমাণ প্রতিক্রিয়া বল, নিচের যে ওজন বল, দুইটা সমান। এই বস্তুটার, এই খাতাটার একটা ওজন বল আছে কিনা, আছে। এই ওজন বলটা খারাপ নিচের দিকে, আর প্রতিক্রিয়া বলটা উপরের দিকে। এই দুইটা বল কি, এই দুইটা বল কি হয়েছে ভাইয়া, দুইটা বল সমান হয়ে গেছে। এটা হলো বলের সাম্য অবস্থা। তুমি তোমার বান্ধবী দুইজনে একটা দড়িকে ধরে টানতেছ, তুমি যত বলে টানতেছ ও তত বলে টানতেছে, তার মানে এই দড়িটা কি অবস্থা থাকবে, সাম্য অবস্থা থাকবে। কথা বুঝে গেল? এবার আসো অভ্যন্তরীণ চাপ কি। বলের প্রভাবে আরেকটা কনসেপ্ট হলো কি, অভ্যন্তরীণ চাপ, ইন্টারনাল স্ট্রেস। তোমার হাতে একটা রাবার আছে, এই রাবারটাকে তুমি কি করলা, টান দিয়া একদম বড় করলা, টান দিয়ে কি করলা, বড় করলা। তো এই রাবারটার অভ্যন্তরীণ চাপ কি হবে, বৃদ্ধি পাবে। অভ্যন্তরীণ স্ট্রেসটা কি পাবে, ইন্টারনাল স্ট্রেসটা কি পাবে, বৃদ্ধি পাবে। তো বলের প্রভাবগুলো কি কি আমরা শিখলাম। চলমান একটা ফুটবলকে লাথি মারলে এটা কি হবে, গতির পরিবর্তন হবে। আর এটা চলমান সাইকেলকে যদি হঠাৎ ব্রেক করি, চলমান একটা গাড়িকে যদি হঠাৎ ব্রেক করি, তখন এটা কি হবে, গতি রোধ হবে, হ্রাস পাবে। আবার সমান বলে একটা দড়িকে উভয় দিক থেকে, বিপরীত দিক থেকে ক্রিয়া করলে কি থাকবে, সাম্য অবস্থায় থাকবে। এটা রাবারকে টান প্রয়োগ করলে এর অভ্যন্তরীণ চাপ বৃদ্ধি পাবে। এগুলো হলো বলের প্রভাব। এবার আসি আমরা পরবর্তী ব্যাপারগুলো নিয়ে। এখন আমাদের বিভিন্ন ধরনের বল সম্পর্কে আমরা জানব। বলগুলো কি একই সমতলে কাজ করতেছে কিনা। বিভিন্ন ধরনের বল সম্পর্কে জানতে হলে আমাদেরকে চিন্তা করতে হবে বলগুলো কি একই সমতলে কাজ করতেছে কিনা। প্রথমে তো চিন্তা করতে হবে বলগুলো কি একই সমতলে কাজ করতেছে কিনা, বলগুলো একটি সাধারণ বিন্দুতে মিলিত হচ্ছে কিনা। ঠিক আছে, যেমন এখানে একটা বস্তু আছে, এই বস্তুটির উপর আমি এখান থেকে P1 বল ক্রিয়া করলাম, আবার উপরের দিকে এই তীর চিহ্ন এদিকে P2 বল ক্রিয়া করলাম, এদিকে P3 বল ক্রিয়া করলাম, অনেকগুলো বল ক্রিয়া হয়েছে। এখন আমাদের এই বস্তুটার উপর অনেকগুলো বল ক্রিয়া হয়েছে, এই বলগুলো কি একই বিন্দুতে আছে কিনা, সাধারণ বিন্দুতে মিলিত হচ্ছে কিনা। এখন আমাদের ম্যাথ করার জন্য যেটা অবশ্যই করতে হবে, মাস্ট বি এদের বিন্দুগুলা সেম করতে হবে। ওকে, তাহলে আমি এখানে দুটো চিত্র আনছি সিম্পল। যেমন আমার এখানে একটা কি আছে, বক্স আছে, এই বক্সটার উপর তোমার এখানে একটা বক্স আছে, তোমরা তিনজন বন্ধু মিলে কি করতেছে, বক্সটার উপর বল প্রয়োগ করলা, F1 বল, F2 বল, F3 বল। কি হবে, এই বক্সটার উপর বলের পরিমাণ, ডান দিকে বলের পরিমাণ কি কমবে না বাড়বে, বাড়বে। বক্সটা এখানে ছিল ওইখানে চলে যাবে। ঠিক আছে, আবার এখানে একটা বল আছে, এখন তোমরা একই বিন্দুতে ক্রিয়া করলা, P1 P2 P3 তিনোটা বল একই বিন্দুতে ক্রিয়া করলা, তো এই বলটা হবে সমকেন্দ্রিক, সমবিন্দু। আর এখানে একটা ল্যাম্প আছে, কল্পনা করে ল্যাম্প আছে, এই ল্যাম্পটাকে এদিকে একটা বল ক্রিয়া করলাম, আবার উপরের দিকে এ অক্ষ বরাবর একটা বল ক্রিয়া করলাম, এ অক্ষ বরাবর একটা দড়ি দিয়ে টানা বল ক্রিয়া করলাম। তো
তো এই যে বলগুলা কি অবস্থান আছে, ত্রিমাত্রিক অবস্থানে বলগুলো ক্রিয়া আছে, ঠিক আছে। তাহলে আমাদেরকে যেগুলো জানতে হবে, বলগুলো একই সমতলে কাজ করতেছে কিনা এবং বলগুলো সাধারণ একটি বিন্দু মিলিত হচ্ছে কিনা, এটা আমরা ইমাজিন করে ম্যাথ করতে হবে। এবার আমাদেরকে যে কনসেপ্টটা মাস্ট বি শিখতে হবে 100%, এখান থেকে একটা মাস্ট বি প্রশ্ন আসবে পরীক্ষা, এটা হলো রেজাল্টেন্ট ফোর্স অ্যান্ড কম্পোজিশন অফ ফোর্সেস। তুমি চিন্তা করো একটা বস্তুর উপর অনেকগুলো বল ক্রিয়া হয়েছে, যেমন এখানে একটা বাক্স আছে, এখানে একটা বক্স আছে, তুমিও P1 বলে ধাক্কা দিছো ডান দিকে, তোমার বান্ধবীও P2 বলে ধাক্কা দিছে ডান দিকে, এই বাক্সটা কি এখানে থাকবে? তুমি প্রথমে ধাক্কা দিছিলে 5 নিউটন বলে, এখন তোমার বান্ধবী এসে আরও 5 নিউটন বলে ডান দিকে ধাক্কা দিল, তাই বাক্সটা কি এখানে থাকবে না আরও অনেক জোরে গতিশীল হবে ডান দিকে, অনেক জোরে গতিশীল হবে, মানে 5 নিউটন বলে কি ডান দিকে গতিশীল হবে। আবার মনে করো এখানে একটা বল আছে, ক্রিকেট বল, তো এদিক থেকে পি বলে তুমি টানতেছ, আবার একটু অ্যাঙ্গেল করে এই পূর্ব দিকে তুমি পি বলে টানতেছ, আর একটু অ্যাঙ্গেল করে উত্তর পূর্ব দিকে তুমি কিউ বলে টানতেছ। হ্যাঁ, এটা একটা বল কল্পনা করো বা একটা টেবিল কল্পনা করো ম্যাচ। এখন এই বলটা কি তোমার দিকে যাবে না কিউ বলে যে টানতেছে তার দিকে যাবে, না একদম মাঝ বরাবর যাওয়ার চেষ্টা করবে, মাঝ বরাবর কোনো একটা বিন্দুতে চলে যাবে। তো এই যে বিন্দুতে বস্তুটা চলে যাবে এটার নাম হলো রেজাল্টেন্ট ফোর্স। মানে যখন কোনো বস্তুর উপর একই সময়ে একাধিক বল কাজ করে তখন ওই সমস্ত বলের সম্মিলিত প্রভাবের সমান প্রভাব সৃষ্টিকারী একটা মাত্র বল কাজ করবে, এটার নাম হলো রেজাল্টেন্ট ফোর্স। যখন এই বস্তুটার উপর P1 বলে তুমিও ডান দিকে ক্রিয়া করলা, P2 বলে তোমার বন্ধুও ডান দিকে ক্রিয়া করলো, তো একাধিক বল, অনেকগুলো বল ক্রিয়া হয়েছে, এদের প্রভাব এই বস্তুটার উপর এতগুলো বলের যে ক্রিয়া হলো এর প্রভাব সম্মিলিত কি থাকবে, একটা প্রভাব থাকবে, যে প্রভাবটা এটাকে বস্তুটাকে একদম ডান দিকে নিয়ে যাচ্ছে। এখানে একটা বস্তু ছিল, বাক্স ছিল, পি বলে তুমি এদিকে টানতেছ, কিউ বলে একটু অ্যাঙ্গেল করে তোমার বন্ধু টানতেছে, তোমার দিকেও বস্তুটা যাবে না, তোমার বন্ধুর দিকে যাবে না, একদম মাঝ বরাবর চলে যাবে। এই যে এখানে এই বস্তুটার উপর একাধিক বল ক্রিয়া করলো, কিন্তু এর প্রভাব একটা বল দিয়ে ক্রিয়া হয়েছে, এই বলটার নাম হলো লব্ধি বল ভাইয়া। এই বলটার নাম কি? লব্ধি বল। তার মানে কোনো একটা বস্তুর উপর একাধিক বল ক্রিয়া হলে তার একটা কি থাকবে, একটি প্রভাব থাকবে, একটি বল থাকবে, এই বলটার নাম হলো রেজাল্টেন্ট ফোর্স, সকল বলগুলোর সমষ্টি ওইটা। এবার আসুন, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার উপর এখানে একটা বল আছে বা বাক্স আছে, এই বাক্সটা ডাব্লিউ ওজনের, এই বাক্সটার ওজন বা এটা একটা লোনার কল্পনা করতে পারো, ট্রলি ব্যাগ কল্পনা করতে পারো, ট্রলি, এই ট্রলিটার ওজনটা খারা mg, নিচের দিকে ক্রিয়াশীল, এই ট্রলিটাকে তুমি পি বলে অ্যাঙ্গেলে ক্রিয়া করছো। এখন এই ট্রলিটার উপর, এই বাক্সটার উপর তুমি বল ক্রিয়া করছো একটা, যখন একটা বল ক্রিয়া করবো কি হবে, এই একটা বল কি এই বস্তুটার এই বরাবরই ক্রিয়াশীল হবে না, চারোদিকে ছড়িয়ে যাবে এই বলটা, এই বলটা চারোদিকে প্রভাব ফেলবে। কয়দিকে প্রভাব ফেলবে? দুই দিকে, একটা নাম হলো অনুভূমিক উপাংশ আর একটা নাম হলো ভার্টিক্যাল উলম্ব উপাংশ, একটা নাম হলো হরিজন্টাল উপাংশ, একটা নাম হলো ভার্টিক্যাল উপাংশ। মানে কোনো বস্তুর উপর যদি একটা বল ক্রিয়া করে তাহলে এই বলটা উপাংশে বিভক্ত হয়ে যাবে, এই বলটা ছড়িয়ে যাবে, এটা হলো আনুভূমিক উপাংশ আর একটা হলো উলম্ব উপাংশ। যেমন এখানে একটা টলি ছিল বা একটা বক্স ছিল, এটার উপর তুমি পি বলে টানতেছ, তো এই পি বলটার একটা অংশ আনুভূমিক উপাংশ হবে আর একটা হবে উলম্ব উপাংশ। তারা পরস্পর কিভাবে হবে? এই দুটো উপাংশ পরস্পর কিভাবে আছে ভাইয়া? পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাদেরকে লম্বাংশ বলা হয়, এই জন্য তাদেরকে কি বলা হয়? লম্বাংশ বলা হয়। এখন শর্টকাট মনে রাখবা, কোন যেদিকে এদিকে কস থিটা আসবে। আরে ভাইয়া কোন যেদিকে থাকে এদিকে তো কস হয়। আমরা ত্রিকোণমিতির সূত্রগুলো কি শিখছি? কস থিটা ইকুয়াল কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই কি অতিভুজ। এটা অতিভুজ কল্পনা করো ভাইয়া, এটা অতিভুজ কল্পনা করো, আমার কালি গেল কই, এটাকে অতিভুজ কল্পনা করো, এটাকে ভূমি কল্পনা করো আর এটাকে লম্ব কল্পনা করো।
তাহলে এখন তুমি ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করো, cos থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ। এখন আমরা ভূমি জানি না, অতিভুজ কোনটা, এপি বলটা, এটা একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করলাম, এই অতিভুজ কোনটা, এপি বলটা। তো অতিভুজ জায়গা পি দাও, উপরে ভূমি cos থিটা। এখন আমরা ক্রস গুণন করি, তো ক্রস গুণন করলে কি আসবে, ভূমির মানটা কি আসবে, পি cos থিটা, পি cos থিটা। আমার ক্যামেরাটা খারাপ তো লেখাগুলো বোঝা যাইতেছে না, তো আমি চেষ্টা করতেছি সর্বোচ্চটা। তারপরে এটা লম্ব, তো কোণের বিপরীত বাহুটার নাম কি, লম্ব। কোণের বিপরীত বাহুটার নাম কি, লম্ব। এই লম্ব নাই, তো লম্বর সাথে কার সম্পর্ক, সাইন থিটার সম্পর্ক। তো সাইন থিটা ইকুয়াল কি, উপরে লম্ব নিচে অতিভুজ। তো ক্রস গুণন করো, লম্ব ইকুয়াল কি হবে, অতিভুজ কত আছে, পি। অতিভুজ মানে কি, আমাদের পি বলটা এই বস্তুটার উপর যে পি বল ক্রিয়া হয়েছিল, পি পি সাইন থিটা। ঠিক আছে, তার মানে কোনো একটা বস্তুর উপর একটা বল ক্রিয়া হলে, কোনো একটা বস্তুর উপর কোনো একটা বিন্দুতে একটা বল ক্রিয়া হলে তার দুইটা উপাংশ হবে, একটা নাম হলো আনুভূমিক উপাংশ আর একটা নাম উলম্ব উপাংশ, পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে তারা পরস্পর লম্বাংশ। ওকে, তার মানে আমরা যেটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট শিখলাম, রেজাল্টেন্ট ফোর্স, আর একটা হলো কি, কম্পোজিশন ফোর্স। এবার এই যে আমরা কনসেপ্টগুলো পড়লাম, এর বাস্তবিক একটা উদাহরণ। হ্যাঁ, এখন আমাদের লব্ধি নির্ণয় করতে হবে। কোনো একটা বস্তু, এখানে একটা ও বিন্দুতে একটা বস্তু আছে, এই বস্তুটার উপর এই বরাবর পি বল ক্রিয়া করতেছে পূর্ব দিকে, পূর্ব উত্তর দিকে কিউ বল ক্রিয়া করতেছে ভাইয়া, পূর্ব উত্তর দিকে কিউ বল ক্রিয়া করতেছে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে, পরস্পর থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে। এই বস্তুটা পি এর দিকেও যাবে না, কিউর দিকেও যাবে না, একদম এই বিন্দু বরাবর যাবে, এই রেখা বরাবর যাবে। এই রেখাটার নাম, যে রেখা দিয়ে বস্তুটার উপর একাধিক বল ক্রিয়ার পরে বস্তুটা চলে যাবে, প্রভাব ক্রিয়াশীল থাকবে, ওই বলটার নাম হয়তো রেজাল্টেন্ট ফোর্স। ওই বলটার নাম তো রেজাল্টেন্ট ফোর্স। এই রেজাল্টেন্ট ফোর্সটা তো আমরা বার করতে হবে। তো এই রেজাল্টেন্ট ফোর্সটা বার করার জন্য একটা জ্যামিতিক সূত্র আছে, জ্যামিতিক নিয়ম অ্যাপ্লাই করতে হবে। এই জ্যামিতিক নিয়মটার নাম হলো বলের সামুদ্রিক সূত্র। কল্পনা করো, উবিন্দুতে একটি বস্তুকে একই সময়ে দুজন ব্যক্তি, একজন পূর্ব দিকে আর একজন পূর্ব উত্তর দিকে ক্রিয়া করলো। তো বস্তুটি কোন দিকে জুড়ে যাবে, কত জুড়ে যাবে, কোন দিকে যাবে, একদম এই রেখা বরাবর অনেক জুড়ে যাবে। এটার নাম হয়তো রেজাল্টেন্ট ফোর্স। তো এই জন্য বলের সামন্তরিকের সূত্র, এটাকে আমরা একটা সামন্তরিক ইমাজিন করি। এখানে পি বল, আমরা বলকে চাইলে, বল একটা কি রাশি, ভেক্টর রাশি, বলের মানও আছে দিকও আছে, যার মানও থাকবে দিকও থাকবে, এটা হলো ভেক্টর রাশি। ঠিক আছে, তো বল, সরণ, বেগ, ত্বরণ, ট্রক, তড়িৎ প্রাবল্য, এগুলো হলো ভেক্টর রাশি। ভরবেগ, এগুলো ভেক্টর রাশি। ভেক্টর রাশি মানও থাকে দিকও থাকে। তাহলে এই পি বলটাকে আমরা সমান্তরালভাবে এখানে ইমাজিন করি, এই পি বলটাকে সমান্তরালভাবে এখানে কি করতে পারবো, ইমাজিন করতে পারবো। এই কিউ বলটাকে সমান্তরালভাবে এখানে ইমাজিন করতে পারবো। তাহলে এটা একটা আমাদের একটা কমপ্লিট কি হয়ে গেল, সামুদ্রিক হয়ে গেল। আর এটা হলো সামুদ্রিকের কর্ণ, যেই রেখা দিয়ে বস্তুটা চলে যাবে এটা তো সামুদ্রিকের কর্ণ, এটার নাম হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। তাহলে আমরা এটা একটা সামুদ্রিক বানাইলাম। এখন আমাদের কনসেপ্টটা যাবে সমকোণী ত্রিভুজ। কোনো মতো যদি একটা সমকোণী ত্রিভুজ বানাই নিতে পারি, কোনো ক্রমে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ বানাইতে পারি, তাহলে তো পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করা আমরা এই অতিভুজের মানটা বার করতে পারবো। ব্যাপারটা তাই নয় কি? তাহলে আমরা প্রথমে এটা পরীক্ষাতে আসে, তাহলে লিখতে হবে বলের সামুদ্রিকের সূত্র। একই বিন্দুতে ক্রিয়াশীল, এই যে একই বিন্দুতে ও বিন্দুতে ক্রিয়াশীল দুটি বল, পি বল কিউ বল, দুটি বলের মান ও দিক যদি কোনো বিন্দু হতে অঙ্কিত একটি সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করি। এই পি বল এবং এই কিউ বল দুইটাকে আমরা সামুদ্রিকের কি কল্পনা করলাম, সন্নিহিত বাহু। সন্নিহিত মানে নিকটে। পি বলটা এটা একটা কমপ্লিট সামুদ্রিক হয়েছে না, তো পি বাহুটা আর কিউ বাহুটা কি দূরে আছে না একদম কাছে, এই জন্য তো এদের নাম সন্নিহিত। তো একটি সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা যায়। তবে ওই বলদ্বয়ের, এ পি বল ও কিউ বলদ্বয়ের লব্ধির মান ও দিক সামুদ্রিকের কোনটা হবে, এই কর্ণটা, অঙ্কিত কর্ণ দ্বারা প্রকাশ করা হয়। এই অঙ্কিত কর্ণটাই হলো কি, লব্ধির মান। এই অঙ্কিত কর্ণটাই তো লব্ধির মান।
এই সূত্রটা প্রথমে লিখে দিবা সুন্দরভাবে। এখন আমরা এটা প্রমাণ করব। এটা তো 1 2 পেপার প্রমাণ, যা সমকোণী ত্রিভুজে পিথাগোরাস অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা শর্টকাট ভাবে, তো এখানে কি হলো, ও এ বি সি একটি সামান্তরিক, এটা লিখে ফেলবা। বি বিন্দু হতে বিএম লম্বা আঁকি। এই বি বিন্দু থেকে সামান্তরিকের শীর্ষবিন্দু থেকে একটা লম্বা আঁকলাম নিচের দিকে, ও এর আর ই এম আর এর মাঝখানে যে খালি জায়গাটা, এটা যোগ করে দিই, গুণ হবে না তো, এম। এখন আমাদের যদি কল্পনা করি ও এ বি, ও এ বি এটা কি একটা সমকোণী ত্রিভুজ। আরে সমকোণী ত্রিভুজও তো পিথাগোরাস অ্যাপ্লাই করা যায়, আর আমরা তো এই অতিভুজটাই জানি না। তাহলে আমরা এই ও এ বি সমকোণী ত্রিভুজের বিএম লম্ব, ও এম ভূমি, ভূমির মাঝে এ এম জানি না আর বিএমটা জানি না, এই দুইটা জিনিস আগে বার করে ফেলতে হবে। তারপরে তো আমরা কমপ্লিটলি পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারবো। তাহলে বার করার জন্য আমরা কি অ্যাপ্লাই করতে পারি, এটা কিউ বলছিল, তো এ বাহুটার সমান্তরাল সামান্তরিকের এইটা, তার মানে এটাও কিউ বল। আর আমাদের এই ভূমির সাথে ক্রিয়াশীল বলটা কত ডিগ্রি অ্যাঙ্গেল, থিটা ডিগ্রি। এটা যদি থিটা ডিগ্রি অ্যাঙ্গেল হয়, এটাও কত ডিগ্রি অ্যাঙ্গেল, থিটা ডিগ্রি। এটা পুরোটা যদি থিটা হয়, এটাও কই থিটা। তাহলে আমরা এখানে যেহেতু এই বিন্দুতে কয়টা বল, ক্রিয়া একটা ক্রিয়া, তাহলে এটাকে বলের উপাংশ ভাগ করে ফেলি। তার মানে কোন যেদিকে, এদিকে কি কস থিটা, তার মানে এ এম হবে কি কিউ কস থিটা। আর কোণের বিপরীতে যেটা, এটা নাম হলো কি লম্ব। কোণের বিপরীতে যেটা লম্ব, আর লম্বের সাথে সাইনের সম্পর্ক, তার মানে এটা হবে কিউ সাইন থিটা, কিউ সাইন থিটা। তার মানে এখানে লিখে ফেলতে পারো এ এম ইকুয়াল কি কিউ কস থিটা। আর এই বিএম ইকুয়াল কি হবে কিউ সাইন থিটা। আমরা এ বিন্দুতে এই যে কিউ বলটা ছিল একটা বল, তো একটা বল ক্রিয়াশীল হলে এটা কি দুইটা উপাংশে বিভক্ত হবে, একটা হলো অনুভূমিক উপাংশ আর একটা উলম্ব উপাংশ। তাহলে আমরা বিএম ইকুয়াল কি লিখতে পারি কিউ সাইন থিটা। তো এখন আমরা এই যে সমকোণী ত্রিভুজটা পাইলাম ও বিএম, এই সমকোণী ত্রিভুজে পিথাগোরাস অ্যাপ্লাই করে দিই। ত্রিভুজ ও বি এম সমকোণী ত্রিভুজে পিথাগোরাস অ্যাপ্লাই করে পাই। তো সূত্রটা কি অতিভুজ স্কোয়ার, এগুলা ক্লাস 8-এর পড়া। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার। এখানে আমাদের অতিভুজ কি রেজাল্টেন্ট সামুদ্রিকের কর্ণটা, এটা হলো আমাদের সমকোণী ত্রিভুজ, এটা হলো অতিভুজ। অতিভুজ কি ও বি, ও বি স্কোয়ার, ও বি স্কোয়ার। আর লম্বটা হলো কি এটা বিএম, বিএম স্কোয়ার প্লাস ভূমি। তো আমাদের ত্রিভুজটা কি ও বিএম, ও বিএম মানে এই পুরোটা ত্রিভুজ। ওকে, তার মানে ভূমি কি ওএম, ভূমি কি ওএম, ওএম লেখো, ওএম হলো স্কোয়ার। এখন আমরা ওবি রেজাল্টেন্টের মান জানি, এটার মান বার করতে হবে আর স্কোয়ার। বিএম, বিএম মানে কি উলম্ব উপাংশ কিউ সাইন থিটা, কিউ সাইন থিটা হোল স্কোয়ার প্লাস ওএমটা কি, ওএমটা কি মূলত ওএ প্লাস এএম, ওএ প্লাস
am, ঠিক আছে? এটা হলো UA, এটা হলো কি am। এভাবে ছিল না ব্যাপারটা? এভাবে তো ছিল। ওকে, তো UA এই বলটা কি ছিল? P বল। আর এদিকের বলটা কি ছিল? Q বল। এখন আমরা P লিখতে পারি, U এর জায়গায় কি লিখতে পারি? P। কলম দিয়ে লিখি। তো আর স্কয়ার ইকুয়াল কিউর উপর স্কয়ার করলে কিউ স্কয়ার সাইন স্কয়ার থিটা এর সেটা প্লাস UA মানে P প্লাস M কি আনুভূমিক উপাংশটা, এখানে কিউ বলটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়াশীল ছিল। আরে ভাইয়া কিউ বলটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়াশীল ছিল, এটার দুটো উপাংশ হয়েছে, একটা অনুভূমিক আর একটা উলম্ব। তো কোণের সাথে যেটা, এটা তো কস, প্রমাণ দেখাইলাম। তো কিউ কস থিটা, আর পিএমটা হলো কি? কিউ সাইন থিটা। তো এমটা হলো কি? কিউ কস থিটা হোল স্কয়ার। তার মানে কি হলো? এ প্লাস বি হোল স্কয়ার সূত্র ভাঙাও, একদম শর্টকাট। পি স্কয়ার প্লাস 2pq কস থিটা প্লাস কি কিউ স্কয়ার কস স্কয়ার থিটা। তাহলে আমরা এখানে কিউ স্কয়ার সাইন স্কয়ার থিটা, কিউ স্কয়ার কস স্কয়ার থিটা দুজনকে একসাথে আনতে পারি। দুজনের হিসাব একসাথে হবে, দুজনের বিচার দিবস একসাথে হইতেছে। কিউ স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস কিউ স্কয়ার কস স্কয়ার থিটা প্লাস 2pq কস থিটা লিখলাম, তারপরে প্লাস পি স্কয়ারটা লিখলাম। এখন কিউ স্কয়ার এই পদ আছে, এই পদ আছে, দুইজন থেকে একটা পাপ কমন নেওয়া যায়, একটা পূর্ণ কমন নেওয়া যায়। তা থাকবে কি? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা প্লাস আমাদের বাকি অংশগুলা 2pq কস থিটা প্লাস পি স্কয়ার। এখন সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, এটা বাচ্চাকালে পড়াশোনা 9-এর। তার মানে এটা 1, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা কত কত 1। তার মানে আমাদের আর স্কয়ার রেজাল্টেন্ট ফোর্স আর এর মান বের হয়ে গেল। তার এর মানটা কি হলো? এই পাশে স্কয়ার, ওই পাশে গেলে কি রুট আন্ডার রুট ওভার, তো রুট আন্ডার দিলাম। তো কিউ স্কয়ার প্লাস পি স্কয়ার প্লাস কি 2pq কস থিটা। তার মানে এই সূত্র অ্যাপ্লাই করলে, কোনো একটা বস্তুর উপর একাধিক ফোর্স ক্রিয়া হলে এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমাদের ওই বস্তুটার উপর কি পরিমাণ বল এই বস্তুটা ফিল করতেছে, কি পরিমাণ বল এটার উপর প্রভাব কাজ করতেছে, ওই বলের পরিমাণটা বের হয়ে যাবে। আজকের ক্লাসটা এতটুকু। আমরা পরবর্তী সেশনে ধারাবাহিকভাবে আমরা ইজি থেকে হার্ডের দিকে যাব। আর ভিডিও কোয়ালিটি এত একটা ভালো না, ক্যামেরা একটু সমস্যা, তো 1-2 বার দেখলে আশা করি ইজি হবে।